ইসরায়েল কি এবার সরাসরি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে? বন্ধুরা, এই হেডলাইনটা একবার দেখুন। এবিপি লাইভ পরিষ্কার লিখছে, পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো কাতার নয়, অর্থাৎ তাদের গায়ে হাত দিলে তারা ইটের জবাব পাথরে দেবে। কিন্তু প্রশ্ন হলো, তেহরানে পাকিস্তানি দূতাবাসের মাত্র 200 মিটারের মধ্যে এই মিসাইল হামলা কি সত্যিই ভুল ছিল, নাকি এটা মোসাদের কোনো গোপন সফট মেসেজ? আজকের এপিসোডে আমরা এই ভয়ঙ্কর ভূরাজনৈতিক সংকটের ব্যবচ্ছেদ করব। সঙ্গে আছি আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, গত বৃহস্পতিবার অর্থাৎ 26শে মার্চ রাতে তেহরানে যা ঘটেছে তাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলা হচ্ছে একটি ব্রাশ উইথ ডিজাস্টার। এই হেডলাইনটা ভালো করে দেখুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে, তেহরানের আকাশ যখন ইসরায়েলি ফাইটার জেটের গর্জনে কেঁপে উঠছিল, ঠিক সেই সময় কয়েক সেকেন্ডের ব্যবধানে একাধিক মিসাইল আছড়ে পড়ে তেহরানের পাসদারান এলাকায়। এই পাসদারান এলাকাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানেই অবস্থিত পাকিস্তানের ইসলামিক রিপাবলিকের দূতাবাস এবং রাষ্ট্রদূতের সরাসরি বাসভবন পাকিস্তান হাউস। বিস্ফোরণগুলো এতটাই ইন্টেন্স ছিল যে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা দুলে উঠল। পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু এবং তার পরিবার তখন ওই চত্বরের ভেতরেই ছিল। আপনারা কল্পনা করতে পারছেন, একটা দেশের হাই প্রোফাইল ডিপ্লোম্যাট যেখানে সপরিবারে অবস্থান করছেন, তার মাত্র 200 মিটারের মধ্যে একের পর এক হাই এক্সপ্লোসিভ বোমা পড়ছে। রিপোর্ট বলছে, বোমার স্প্লিন্টার এবং শকওয়েভের দাপটে দূতাবাসের জানালার কাচ ঝনঝন করে ভেঙে পড়েছিল, দেওয়ালে ফাটল পর্যন্ত দেখা দিয়েছে। যদিও সৌভাগ্যবশত কোনো ক্যাজুয়ালিটি বা প্রাণহানি ঘটেনি, কিন্তু দূতাবাসের কর্মকর্তারা এখনও ট্রমায় রয়েছেন। তারা বলছেন ইট ওয়াজ এ ন্যারো এস্কেপ, অর্থাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। এখন প্রশ্ন হলো, যে ইসরায়েলের টার্গেটিং সিস্টেম বা লক্ষ্যভেদ করার ক্ষমতা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা বলে দাবি করা হয়, তারা কি সত্যিই ভুল করে পাকিস্তানি দূতাবাসের এত কাছে হামলা চালিয়েছে, নাকি এটা কোনো মিস্টেক নয়, বরং একটি কোল্ড ব্লাডেড মেসেজ? পাকিস্তান যখন মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসেবে নিজেকে জাহির করতে চাইছে, ঠিক সেই সময় তাদের দরজার সামনে বোমা ফেলে ইসরায়েল কি বুঝিয়ে দিল? যে বেশি ওড়ার চেষ্টা করো না। পাকিস্তান কেন এই যুদ্ধের আগুনের এত কাছে চলে এলো? এর পেছনে কি কোনো লুকানো জিওপলিটিক্যাল ইকুয়েশন কাজ করছে? চলুন এবার আমরা সেই আসল রহস্যের ভেতরে প্রবেশ করি। এই গোটা সংঘাতের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতা নয়, বরং বর্তমানের চতুর কূটনীতির ভেতরে ডুব দিতে হবে। আল জাজিরার এই রিপোর্টটা খুব ভালো করে খেয়াল করুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে, পাকিস্তান, আমেরিকা এবং ইরানের মধ্যে হাই লেভেল টকস বা শান্তি আলোচনার হোস্টিং করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছিল। ঘটনাটা কি? আসলে ডোনাল্ড ট্রাম্প যখন 15 দফা একটি অত্যন্ত সেন্সিটিভ পিস প্রপোজাল বা শান্তির প্রস্তাব নিয়ে আইলেন, পাকিস্তান চাইল সেই প্রস্তাবের বাহক হতে। কিন্তু কেন? পাকিস্তান কেন হঠাৎ করে মধ্যপ্রাচ্যের এই বিশাল সংকটে নিজেকে হিরো হিসেবে প্রজেক্ট করতে চাইল? এর পেছনে একটা বড় স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন ছিল। পাকিস্তান মনে করেছিল, যদি তারা এই অসম্ভবকে সম্ভব করতে পারে, অর্থাৎ আমেরিকা আর ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারে, তবে ওয়াশিংটনের চোখে তাদের হারিয়ে যাওয়া গুরুত্ব আবার ফিরে আসবে। একই সাথে তাদের ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করার জন্য আমেরিকার কাছ থেকে বড় কোনো ফিনান্সিয়াল প্যাকেজ বা সাহায্যের পথও পরিষ্কার হবে। কিন্তু সমস্যাটা তৈরি হলো অন্য জায়গায়। ইসরায়েল পাকিস্তানের এই মিডিয়েটর বা মধ্যস্থতার চেষ্টাকে মোটেও ভালো চোখে দেখেনি। ইসরায়েলের কাছে এটা ছিল একটা রেড ফ্ল্যাগ। তেল আবিব মনে করে পাকিস্তান আসলে শান্তি চায় না, তারা চায় ইরানকে কিছুটা সময় পাইয়ে দিতে, যাতে তেহরান তাদের সামরিক শক্তি আবার গুছিয়ে নিতে পারে। অর্থাৎ একদিকে পাকিস্তান যখন নিজেকে শান্তির দূত হিসেবে দেখানোর চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল তখন মনে করছে এটা একটা বড়সড় আইওয়াশ। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট, যে দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেই মানে না, তারা কিভাবে ইসরায়েলের অস্তিত্বের লড়াইয়ের মধ্যস্থতা করতে সাহস পায়। এই ইগোর লড়াই আর কূটনীতির প্যাচই কি শেষে পাকিস্তানি দূতাবাসের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল? চলুন এবার আমরা সেই ইসরায়েলি অবিশ্বাসের আসল কারণগুলো বিশ্লেষণ করি। এখানেই গল্পের আসল মোড়। পাকিস্তান যখন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তখন আন্তর্জাতিক মহল থেকে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া আসছে?
টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলাইনটা একবার দেখুন। আমেরিকার টপ লেভেল ডিফেন্স এক্সপার্টরা পাকিস্তানের এই মধ্যস্থতাকারী বা মিডিয়েশন ভূমিকাকে সরাসরি লুডিক্রাস বা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। কেন হাস্যকর? কারণ লজিকটা খুব সিম্পল। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যারা আজ পর্যন্ত ইসরায়েলকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিই দেয়নি। পাকিস্তানের পাসপোর্টে আজও মোটা অক্ষরে লেখা থাকে যে তারা ইসরায়েল ভ্রমণে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, যে দেশের অস্তিত্ব আপনি স্বীকারই করেন না, সেই দেশের জীবন মরণ যুদ্ধে আপনি মধ্যস্থতা করার সাহস পান কোত্থেকে? এটা কি স্থবিরতা নয়? এমনকি ইসরায়েলি মিডিয়া, যেমন এই যে দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল, তারাও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি বা মোসাদের কাছে এটা কোনো কূটনৈতিক চাল নয়, বরং একটা চরম অস্বস্তিকর কারণ। তাদের ধারণা পাকিস্তান আসলে ইরানকে এই ধ্বংসাত্মক যুদ্ধের হাত থেকে কিছুটা সময় পাইয়ে দিতে চাইছে, যাতে ইরান তাদের সামরিক সম্পদগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারে। সহজ কথায়, ইসরায়েল মনে করছে পাকিস্তান এখানে ডাবল গেম খেলছে। একদিকে আমেরিকার কাছে ভালো সাজছে, অন্যদিকে তলে তলে ইরানকে অক্সিজেন দিচ্ছে। ইসরায়েলের ভারতস্থ রাষ্ট্রদূত সরাসরি বলে দিয়েছে যে পাকিস্তানের ওপর তাদের তিলমাত্র ট্রাস্ট বা বিশ্বাস নেই। আর ঠিক এই ক্রমবর্ধমান অবিশ্বাসের পাহাড় যখন চরমে পৌঁছালো, তখন কি ইসরায়েল সিদ্ধান্ত নিলেন জানেন? কথায় কাজ হবে না, এবার দূতাবাসের দরজায় গিয়ে কড়া নাড়তে হবে। গত রাতের এই বিস্ফোরণ কি সেই জমানোর আগেরই এক ভয়ঙ্কর আউটবাস্ট? দেখুন, তেহরানের এই পাঁচদারান এলাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাস থেকে মাত্র 230 থেকে 250 মিটারের মধ্যে রয়েছে ইমাম খোমেনি গ্যারিসন। এই গ্যারিসনটি হলো ইরানের রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসির একটি অত্যন্ত সেন্সিটিভ মিলিটারি কম্পাউন্ড। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের টার্গেট ছিল ওই মিলিটারি সাইট। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু থেকে যায়। আপনারা কি মনে করেন যে দেশ সুদূর ইরান থেকে এসে সিরিয়া বা লেবাননে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে টার্গেট ধ্বংস করতে পারে, তারা 250 মিটারের হিসাব ভুল করবে? বন্ধুরা, যুদ্ধের আজ 27তম দিন। ইসরায়েল ইতিমধ্যেই তেহরানের অধিকাংশ বড় সামরিক লক্ষ্যবস্তু এবং আইআরজিসির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে প্রায় অকেজো করে দিয়েছে। তাহলে হঠাৎ করে এই পর্যায়ে এসে পাকিস্তানি দূতাবাসের এত ক্লোজ রেঞ্জে হামলা চালানো কি শুধুই একটা ইনসিডেন্স? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একদমই নয়। আসলে এটি ছিল একটি অত্যন্ত ঠান্ডা মাথার সাইকোলজিক্যাল অপারেশন। ইসরায়েল তার অত্যাধুনিক মিসাইল টেকনোলজি ব্যবহার করে পাকিস্তানকে একটি লিথাল মেসেজ পাঠিয়েছে। সোজা কথায় বলতে গেলে ইসরায়েল পাকিস্তানকে ওয়ার্নিং দিচ্ছে, ডু নট ওভারস্টেপ। অর্থাৎ মধ্যস্থতার নামে তোমরা যে সীমানা লঙ্ঘন করছো সেটা বন্ধ করো। এই বিস্ফোরণ আসলে পাকিস্তানের দরজায় কড়া নেড়ে ইসরায়েলের এই বার্তা দেওয়া যে তোমাদের লোকেশন আমাদের রেডারেই আছে, তাই নিজের লিমিটের মধ্যে থাকাই তোমাদের জন্য মঙ্গলজনক। এটা কি শুধুই একটা এয়ার স্ট্রাইক ছিল, নাকি এটা ছিল পরবর্তী কোনো ডিরেক্ট কনফ্রন্টেশনের একটা ট্রেলার মাত্র? হামলার ঠিক পরেই পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন পরিষ্কারভাবে বলছে যে একদিকে যখন পাকিস্তান শান্তির জন্য তদবির করছে, অন্যদিকে ইসরায়েলি স্ট্রাইক থামার কোনো নামই নিচ্ছে না। এই বৈপরীত্যই পাকিস্তানকে খেপিয়ে তুলেছে। বন্ধুরা, এখানে কাতার শব্দটির ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অপমানজনকও বটে। কাতার সাধারণত মধ্যপ্রাচ্যে সফট ডিপ্লোমেসি বা নরম সুরের মধ্যস্থতায় বিশ্বাসী, কিন্তু পাকিস্তান এখানে নিজেদের আলাদা প্রমাণ করতে চাইছে। তারা সরাসরি তাদের নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তির কার্ডটি খেলে দিয়েছে। এই বার্তার আড়ালে লুকিয়ে থাকা আসল অর্থ হলো, আমাদের কোনো অফিসিয়াল বা ডিপ্লোম্যাটের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তবে আমরা চুপ করে বসে থাকব না। পাকিস্তান এখানে ব্রুটাল রিটেলিয়েশন বা নিষ্ঠুর পাল্টা আঘাতের ভয় দেখাচ্ছে। ভাবুন একবার, যেখানে পাকিস্তান এই যুদ্ধ থামাতে গিয়েছিল মধ্যস্থতাকারী হিসেবে, সেখানে তারা নিজেরাই এখন ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। এই যে হঠাৎ করে সুরের পরিবর্তন, শান্তির দূত থেকে রণংদেহী মূর্তি ধারণ করা, এটা কি শুধুই একটা মেকিয়াস ফালন, নাকি পাকিস্তান সত্যিই কোনো বড়সড় মিলিটারি অ্যাকশনের কথা ভাবছে? এই প্রশ্নই এখন পুরো বিশ্ব জুড়ে বড় হয়ে দেখা দিয়েছে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর পর কি? ইসরায়েল কি পাকিস্তানের এই ইটের বদলে পাথর মারার হুমকিকে আদৌ পাত্তা দেবে?
দেখুন, ইসরায়েল এই মুহূর্তে একটি মাল্টি ফ্রন্ট ওয়ার লড়ছে এবং তাদের প্রধান লক্ষ্য হলো ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে সম্পূর্ণ নিউট্রালাইজ করা। তারা চায় না কোনো তৃতীয় শক্তি, সে পাকিস্তান হোক বা অন্য কেউ, এই মুহূর্তে মাঝখানে এসে ইরানকে কোনো সেফ এক্সিট বা পালানোর পথ তৈরি করে দিক। ইসরায়েলের কাছে পাকিস্তানের এই মধ্যস্থতার চেষ্টা আসলে ইরানকে অক্সিজেন দেওয়ার সমান। তাই দূতাবাসের এত কাছে হামলা চালিয়ে তারা পরিষ্কার করে দিয়েছে যে তেল আবিব কোনো বাধা সহ্য করবে না। কিন্তু অন্যদিকে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। আমরা সবাই জানি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা কতটা শোচনীয়। ডন নিউজ থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া সবাই বলছে পাকিস্তান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কি সত্যিই ইসরায়েলের মতো একটি টেকনোলজিক্যালি সুপিরিয়র এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকি নেবে? বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই কড়া হুঁশিয়ারি আসলে একটি ইনফরমেশন ওয়ারফেয়ার, অর্থাৎ ঘরের ভেতরে নিজের দেশের মানুষকে শান্ত রাখা এবং মুসলিম বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষা করার একটা মরিয়া চেষ্টা মাত্র। তবে একটা বিষয় কিন্তু ধ্রুব সত্য, তেহরানের এই বিস্ফোরণ শুধু একটি দূতাবাসের দেওয়ালে কাঁপায়নি, বরং পুরো ওয়ার্ল্ড পলিটিক্স এবং মুসলিম দেশগুলোর জোটের ভেতরে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। পাকিস্তান কি পারবে এই সংকটের আগুন থেকে নিজেকে বাঁচাতে, নাকি মধ্যস্থতাকারী হতে গিয়ে তারা নিজেরাই এই যুদ্ধের নতুন ফ্রন্ট হয়ে উঠবে? অদ্ভুত শোনালেও এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় বাস্তব। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই অকারণে ঘটে না। পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা আর ইসরায়েলের এই ক্লোজ রেঞ্জ বোম্বিং সবটাই একটা বড় চক্রান্তের অংশ। ইসরায়েল পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে তেহরানে তাদের উপস্থিতিও নিরাপদ নয় যদি তারা ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করে। আপনারা কি মনে করেন, পাকিস্তান কি সত্যিই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালানোর সাহস পাবে, নাকি এই হুমকি কেবলই কথার কথা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর এই ধরনের গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।